উনি কথায় কথায় তারেক রহমানকে সবার সামনে তুমি তুমি করে বলতেন। তারেক রহমান সাহেবের সঙ্গে খলিলুর রহমান সাহেবের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, খলিলুর রহমান সাহেব যে ওয়ান অফ দ্য বিএনপির যাকে বলা হয় পাওয়ার পলিটিক্সের মাস্টার মাইন্ড, এটা মানে সুব্রত দা গোপন রাখতে চাচ্ছে। গোপন রেখে সে যাকে বলে এটি ঘুরু ঘুরু করতে চাচ্ছে আর কি। কারণটা আমি আপনাকে বলি, বিএনপি আপনার মনে আছে যে লতিফুর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ঠিক সেই সময়টিতে লতিফুর রহমানের ওই সময়টিতে যে সূক্ষ্ম কারচুপি বা তার সময়ের সাথে যা কিছু হয়েছে, যেটা আওয়ামী লীগের কথা মতো, তার ফলে বিএনপি কিন্তু 2001 সালে ক্ষমতা এসেছিল, মনে আছে কিনা আপনার? ঠিক সেই সময়টাতে লতিফুর রহমান সাহেবের ভাইরা ছিলেন খলিলুর রহমান, আর লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এই খলিলুর রহমান। তো কাজেই ওই যে 2001 সনে বিএনপি যে সফলতা, ক্ষমতায় আসা, তার জন্য যদি প্রশাসনের একজন ব্যক্তির প্রতি সে জীবিত কৃতজ্ঞতা প্রকাশ করে, দ্যাট শুড বি খলিলুর রহমান। কেন লতিফুর রহমান তো মারা গেছেন, আদারওয়াইজ লতিফুর রহমানকে উনি ধন্যবাদ জানাতেন। যেহেতু তিনি মারা গেছেন, তার ভাইরা, তার সেক্রেটারি, তাকে দেখে তারেক রহমান সাহেবের একটা আবেগ আসবে, ভালোবাসা আসবে, শ্রদ্ধা আসবে। এটা সুব্রত দা জানে, কিন্তু ইচ্ছা করে এই জিনিসটা উনি গোপন রেখেছেন, মূলত এই কারণেই। তো সেদিক থেকে বিএনপি একটা কৃতজ্ঞ দল, তাকে যারা উপকার করেছে, এমনকি অনেক আগে 75-76 সনে যারা উপকার করেছে তাদেরকেও কিন্তু দেখেন তারেক রহমান সাহেব এইবার যে মন্ত্রিপরিষদ গঠন করেছেন, সবাইকে তিনি খুশি করেছেন। এমন কোনো মানুষ নাই, টকশোতে যারা কথা বলেছেন, ডাক্তার জাহেদকে নিয়েছে, তাকে উপদেষ্টা পদে, হ্যাঁ প্রতিমন্ত্রী, তারপরে ওনার ওই লন্ডনে ওনার সাথে যারা দীর্ঘদিন কষ্ট করেছেন, সে মাহাদি থেকে শুরু করে যারা আছেন তাদেরকে প্রোভাইড করেছেন। এখানে নুরু, ববি হাজাজ থেকে শুরু করে সবাইকে তিনি মানে আশ্রয় দিয়েছেন। এত উদার মানে প্রধানমন্ত্রী, এত অ্যাকোমোডেটেড প্রধানমন্ত্রী। আমরা তো শেখ হাসিনা আসলে একটা কৃপণ ছিলেন, ভীষণ রকম কৃপণ ছিলেন। তিনি প্রথমে একটা ছোট মানে একটা ক্যাবিনেট করেছিলেন, করে আবার সব মানুষকে একটা টেনশনের মধ্যে রাখছিলেন যে মন্ত্রী বানাবো, দৌড় দাও দৌড় দাও। তারেক রহমান সাহেব এই ব্যাড গেমটা খেলেননি। তিনি একটা বড় মন্ত্রী পরিষদ করে তিনার হাতে যা আছে সব দিয়েছেন। মানে উদারতা কি একটু বেশি দেখানো হয়ে গেল? না, এটা আসলে উনি তো কার ছেলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। তো ওনার যে উদারতা, ওনার যে সিংহ হৃদয়, মানুষকে দেওয়ার যে ক্ষমতা, এটা তো শেখ হাসিনা, খালেদা জিয়া বা জিয়াউর রহমান সাহেব এমনকি বঙ্গবন্ধুর মতো হবে না। মানে যাকে আগে রাজপুত্র বলা হতো 2001 সনে, আর সে রাজপুত্র থেকে এখন নাও হি বিকাম দ্য কিং। তো এখন আপনি যে লোক জন্ম নিয়েছে রাজপুত্র রূপে, সোনার চামচ মুখে, আপনি তার কাছ থেকে ফকিরি আচরণ আশা করতে পারেন বলেন? আপনি আমাদের দেশে দেখবেন যে অনেক পিতামাতা করে কি, ছেলে মেয়েদের সঙ্গে 10টা চকলেট আনে, এনে পকেটে একটা বের করে দেয়, ছেলেদেরকে বলো বের করো, দৌড় দাও, গান গাও, কবিতা বলো, তারপর একটা একটা করে দেয়। এগুলো দেখবেন যে বেশিরভাগ পিতামাতা গরিব মানুষ, অল্প কিছু টাকা নতুন হয়েছে, মন ছোট, নিজের ছেলে মেয়েদের সাথে এরকম ফাজলামো করে। আর যারা ধরেন ভালো বাবা মা, তারা করে কি, 1 বস্তা টাকা, 1 বস্তা চকলেট এনেই ছেলে মেয়ের সামনে বস্তাটা খুলে দেয়। ছেলে মেয়ে এইটা নাই ওইটা নাই, এটা কামড় দেয়, ওইটা ফেলে দেয়, এটা ফেলে দেয়। বাবা মা বলে যে দেখো রাজার মতো ভাবসা। এখন এই তারেক রহমান সাহেবের যেটা আসছে, যে তার হাতে দেওয়ার মতো যা ছিল সব তিনি দিয়ে দিয়েছেন, কাউকে তিনি হতাশ করেননি। কিছু লোক আছে, দলের যারা লোকজন আছে, সিনিয়র যারা লোকজন আছে, এদেরকে উনি দেননি, ইচ্ছা করে দিয়েছেন, ইচ্ছা করে দেননি। এখানে কোনো এটা মূল ব্যাপার হলে এই লোকগুলোকে তার পছন্দ হয়নি। ওই লোকগুলো বিভিন্ন সময় মানে তারেক রহমান সাহেব তো রাজপুত্র হিসেবে, ভবিষ্যৎ রাজা হিসেবে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার যে প্রাপ্য রেসপেক্টটা ছিল, সেই উনি বিদেশে যাওয়ার পর থেকে দলের অনেক লোক তাকে নিয়ে টিটকারি করেছে আকার ইঙ্গিতে। তো এই খবরগুলো তার কাছে গেছে, ফলে সেই লোকগুলোকে তিনি মন্ত্রিত্ব দিতে পারেন না, হতে পারে না। এর চেয়ে এটা হয় না। আমি একটা লোকের মধ্যে দিলাম, সে আমার পাশে বসে রইল, তারা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, আমার কোনো কিছু লিখতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে না। তো এরকম বিএনপির অনেক লোক আছেন আমাদের দৃষ্টিতে একেবারে সিনিয়র টপ পর্যায়ের যারা বিএনপির টপ পর্যায়ের সবাই দেখেছি, তাদেরকেও কিন্তু মন্ত্রিসভায় জায়গা, হ্যাঁ, এরা সবাই এই তরুণ নেতৃত্ব তারেক রহমান সাহেবের প্রতি যে ডিউ রেসপেক্ট, এটা দেখাননি। এই যেমন আগে একটা শামসুর মোবিন চৌধুরী, এখন শামসুর মোবিন চৌধুরী উনি কথায় কথায় তারেক রহমানকে সবার সামনে তুমি তুমি করে বলতেন। আরে ফাজলামুল সীমা জীবিত আছে না মারা গেছে?
আই ডোন্ট নো, আচ্ছা। জীবিত আছে। তো উনি হোক মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু মানে যে উনি জেলে আছেন। উনি জেলে আছে, উনি এটার সাথে যাকে বলে হয় জিয়াউর রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছিলেন, সব ছিলেন। তারেক রহমান সাহেবকে ছোট দেখেছেন, ভালো কথা, কিন্তু এখন তারেক রহমান সাহেব বড় হয়েছেন, ম্যাচিউরড হয়েছেন, তো তাকে তো সে সম্মানটা দিতে হবে। তা না করে সমস্যা, এই তারেক আসো, এটা করো ওইটা করো, তো এই লোকে কেন তিনি মন্ত্রিত্ব দিতে যাবেন বলেন? দেখুন দলের মধ্যে অনেক কিছু আছে, আপনি উনি দাতা, উনি দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার সম্মান, ওনার ইজ্জত, ওনার মন মানসিকতা দিতে হবে। উনি ক্যাবিনেটে বসবেন, সব লোক তাকে ঘিরে বসবে, যাদের কথা শুনলে, যাদের চেহারা দেখলে তার ভালো লাগবে, যাদেরকে দেখলে তার ভিতরে একটা ইনোভেটিভ পাওয়ার আসবে, যাকে দেখলে তার কাজ করতে ইচ্ছা করবে, যাদের পবিত্র জবানের ভাষা শুনলে তার ভিতরে একটা ইন্সপিরেশন আসবে। মানে আমরা তো এরকম দেখেছি যে শেখ হাসিনা সরকারের সংসদ, মানে তার আশেপাশে এমন লোকজন ছিলেন যারা তোষামত করতেন, গান গেয়ে শোনাতেন, মানে এমন এমন একটি হ্যাঁ, না এটা এই কারণে তো তিনি 15 বছর থাকতে পেরেছেন। এখন উনি যদি গান গাওয়া শুনছেন, এটা কিন্তু ওনার জায়গাতে যদি আপনি তুফাইল সাহেবকে রাখতেন, তুফাইল সাহেব তার সমালোচনা করতো, সুরঞ্জিত বাবুকে রাখতেন, সমালোচনা করতো, উনি বিশ্বাস করেন 15 বছর ক্ষমতায় থাকতে পারতেন না, 15 বছর থাকতে পারতেন, শেখ হাসিনা আয়ু কমে যাইতো। এখন রাজারা দেখেন, এই যে বড় বড় রাজারা, এই যে আপনারা তো মোল্লা দৌফেয়াজার নাম শুনছেন না? জি। আমি মোল্লা দৌফেয়াজা ছিল সভাকবি, খুব রসিক মানুষ ছিলেন, সম্রাট আকবরের রাজদরবারের নবরত্নের একজন। আরেকজন ছিলেন হলো ফৈজি টোডরমল দোপেয়াজা, আর আরেকজন হিন্দু ছিল, এক ভদ্রলোক ছিলেন, আমার নামটা মনে আসতেছে না, খুবই নাম, খুব কৌতুক করতেন। এখন সবচেয়ে যে বড় ভাঁড়, তাকে বলা হয়তো গ্রেটেস্ট ভাঁড়, গোপাল ভাঁড়ের চাইতে 1 কোটি গোপাল ভাঁড়ের চাইতে বিখ্যাত, সে আমার নামটা মনে আসতেছে না ভদ্রলোক। তো ফতেপুর সিকরি, আমি আসবো আপনার আচ্ছা এক মিনিট, সেই ফতেপুর সিকরির আকবরের পাশের রুমে মানে তাকে জায়গা করে দেওয়া হয়েছিল, আমি ওখানে গিয়ে দেখে আসছি। তো কাজী রাজা যিনি হবেন তার শান্তি হলো বড় কথা, রাজার নীতি হলো রাজনীতি। এখানে তারেক রহমান সাহেবের ইচ্ছা, তার ভালো লাগা, তার ভালোবাসার উপরই আমাদের দেশের ভাগ্য নির্ভর করে। তার হাতে এখন গাড়ির স্টিয়ারিং, আপনি পিছন থেকে একটা বাজে কথা বলেন, একেবারে গাড়ি সহ খাদের মধ্যে ঢুকিয়ে দেবে, একদম সব মিলে মরা লাগবে। আর যদি আপনি তাকে ভালো কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে গাড়িটা এমন জোরে চালাবে, বাংলাদেশে একেবারে সিঙ্গাপুরে নিয়ে যাবে। তো আপনি কী চান? সিঙ্গাপুরে যেতে চান? তো এই জন্য তার যে মন্ত্রী পরিষদ যা কিছু আছে তিনি তার মতো করে সাজিয়েছেন। আমরা শুধু বলবো কথা বলা যাবে না, না বলবো আমরা বলবো মারহাবা মারহাবা, শাহালা আহলান ওয়া শাহালান। হ্যাঁ, আপনি যা কিছু করেছেন চমৎকার করেছেন, আল্লাহ আপনার প্রতি রহমত বরকত দান করুক। সামনে মাহে রমজান আসছে, আমি আপনার জন্য অতিরিক্ত 2টো মানে নফল রোজা রাখবো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এগুলো শুনলে উনি কাজে শান্তি পাবেন। আজকে আমরা যেটা খবর পেয়েছি বা দেখেছি যে উনি ফজরের নামাজ পড়ে রাস্তা ঝাড়ু কিন্তু দিয়েছেন। উনি দেননি, ওটা দিয়েছেন জামাতের আমির। যে পরিষ্কার পরিচ্ছন্নতা জামাতের আমির করেছেন, জামাতের আমির করেছেন, তারেক রহমান সাহেব করেননি। তো মানে এটি দিয়ে তো আমরা ইতিবাচকতা আমরা যাচ্ছি, আমরা সবার সাথে সবাই পাল্লা দিচ্ছে। তো জামাতের আমির সাহেব যেভাবে কাজ করছেন, তারেক রহমান সাহেব তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ক্ষমতা নেবার পরই ফজরের নামাজ পড়ে উনি দেশ গঠনের কাজে লেগে যাবেন যদি ক্ষমতায় আসতে পারতেন, এমন একটি ঘোষণা তিনি দিয়েছেন। যদিও ক্ষমতায় আসেনি, কিন্তু তিনি তার কথা রেখেছেন। সে তো ওই এলাকা করছে, এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতেন, হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রমনা পার্ক, তারপর শেষে সংসদ ভবন, এই এলাকাতে হাজার হাজার জামাতের কর্মী, মহিলা কর্মী তারা একসাথে ঝাড়ু দিতে যেতেন। হয়তো সুব্রত দাকেও ডাকতেন, আমিও যাইতাম। এটা একটা অন্যরকমের ওয়ার্ক। সবাইকে তাহলে ফজরের সময় জেগে থাকতে হতো, ফজরের সময় জেগে থাকতে, শরীরের জন্য ভালো তো।